চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই কবরস্থান রিলেটেড ঘটনা শুনতে চান, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইব্রাহিম। তিনি নড়াইল জেলার শালনগর ইউনিয়নের বাসিন্দা। আর ইব্রাহিমের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছে আলামিন। তো প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে। ওই গ্রামে দুইজন প্রভাবশালী আপন দুই ভাই ছিলেন, যারা অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাদেরকে অনেক অর্থ সম্পত্তি দান করেছিলেন, যে অর্থ সম্পত্তি দিয়ে স্কুল, কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে নিয়ে মানুষের অনেক উপকার করতেন। তাদের বাড়ির কাছেই ছিল একটি মসজিদ। শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থান ছিল সেটি বেশ দূরে থাকায় ওই আশেপাশের লোকদের কোনো লাশ দাফন করতে গেলে বেশ কষ্ট হতো। এই জন্য এই দুই ভাই পরামর্শ করে ওই মসজিদের পাশেই তাদের যে একটি জায়গা ছিল, এই জায়গাতে কবরস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। ওই জায়গাতে অনেক বাঁশ ঝাড় ছিল, বেশ কিছু বড় বড় পুরাতন কদম গাছও ছিল। এই বাঁশগুলো গ্রামবাসীরা কেটে নিয়ে যায় একরকম ফ্রিতেই। আর কদম গাছগুলো রুহুল আমিন নামক একজন কাঠ ব্যবসায়ী কিনে নেন। এই জায়গায় কবরস্থানের পরিকল্পনা করার পরপরই দুই ভাইয়ের আম্মা স্বপ্ন দেখে এই জায়গায় কেউ একজন বলছে যেন কবরস্থান না করা হয়। কিন্তু স্বপ্নের কথা যখন তার দুই ছেলেকে বলেন, তারা এই বিষয়টির গুরুত্ব দেয় না। এদিকে রুহুল আমিন কদম গাছ কাটার আগেই এক রাতে স্বপ্ন দেখে কেউ একজন বলছে, রুহুল, গাছ কাটিস না, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রুহুল সেই স্বপ্নকে গুরুত্ব দেয় না। নিজেই গাছ কেটে অনেক পরিশ্রম করে নিজেই সেই গাছগুলো টুকরো টুকরো করে সোয়া মিলে নিয়ে যায়। কবরস্থান প্রস্তুত হয়। বাইরে কবরস্থান লেখা সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকদিন পর কালু নামে এক ব্যক্তির লাশ জানাজা শেষে রাতে দাফন করা হয়। পরদিন ভোর থেকেই শুরু হয় ঘটনা। পরদিন ভোরে ফজরের নামাজের পর কবরস্থানের পাশে সাদা কি যেন দেখা যায়। যারা ফজরের নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসেছিলেন এবং সূর্যের আলো ফোটার পরে মসজিদ থেকে বের হয়েছেন, তাদের চোখেই প্রথমে এটি ধরা পড়ে। তারা এগিয়ে যায়। তারা দেখে গত রাতে কালুর যে কবরে কবর দেওয়া হয়েছিল সেই কবরটি খোঁড়া এবং কালুর লাশ কবরের বাইরে খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। ওখানে উপস্থিত কিছু লোক বলেন যে এটি কে করতে পারে, হয়তো বা কোনো শিয়াল করতে পারে। কিন্তু প্রিয় লিসেনার, চলে আসলাম আবারও বাছাই করা কিছু স্পেশাল ঘটনা নিয়ে। এই ভিডিওর মধ্যে আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই আরও অনেকেরই সব থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো বাছাই করে এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো বাছাই করে পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে প্রত্যেকটা ঘটনা আমরা শেষ পর্যন্ত শুনে আসি। তারা আবার নিজেরাই বলেন যে শেয়াল যদি এই লাশটি উপরে তোলে তাহলে তো লাশ এই কাফন থেকে শুরু করে নিয়ে লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকার কথা, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে কোনো শেয়াল এই লাশটি উপরে তুলেছে বা কবর খুঁড়েছে। মনে হচ্ছে কোনো মানুষ করেছে, হয়তো বা কোনো লাশ চোর করেছে, কোনো কারণে লাশটি চুরি করতে পারে না, এখানে ফেলে রেখে চলে গেছে। আশেপাশে আরো কিছু মানুষ জড়ো হয়ে যায়। একই কবরে তাকে দাফন করা হয়, মানে কালু মিয়াকে আবার দাফন করা হয়। পরের দিন সকালে মুসল্লিরা দেখে একই ঘটনা, কালুর কবর খোঁড়া এবং কালুর লাশটি কবরের বাইরে রাখা রয়েছে। সবাই আসে, বিভিন্নভাবে সবাই বিশ্লেষণ করে কি হতে পারে, কিন্তু কারো মাথায় ধরে না যে কে এই কাজটি করতে পারে। লাশটি অক্ষত, লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কাফনের কাপড়ও ঠিক আছে, তাহলে কে এই কাজটি করতে পারে? যাই হোক, লাশটি আবার দাফন করা হয়। তৃতীয় দিন ফজরের পর মুসল্লিরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পান। তারা দেখেন লাশটি কবরের বাইরে রাখা রয়েছে এবং কবরটি খোঁড়া। তখন রুহুল আমিন সেই জায়গায় আসে। আগে 2 দিন কিন্তু রুহুল আমিন আসেনি। তৃতীয় দিন রুহুল আমিন এসে সবাইকে বলে, যেহেতু বারবার এই কবরে একই ঘটনা ঘটছে, এই লাশটি অন্য কোথাও দাফন করতে। কিন্তু গ্রামবাসী রাজি হয় না। তারা বলে, কেন আমরা অন্য জায়গায় দাফন করতে যাব? আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব, লাশ কেন অন্য জায়গায় দাফন করব? লাশ আবারও কবরে, একই কবরে দাফন করা হয়।
কিন্তু অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। এর 7-8 দিন পর একই গ্রামের সামাদ নামে একজন ব্যক্তি মারা যায়। লোকজন তাকে সমেদ নামে চিনত। সমেদ মারা গেলে যখন ওই কবরস্থানে তাকে দাফন করা হয়, পরদিন সকালে ফজরের নামাজের পর মসজিদের মুসল্লিরা দেখতে পান সমেদের কবর খোঁড়া এবং লাশটি উপরে রাখা। তারা বুঝতে পারছে না যে কে এই ঘটনা ঘটাচ্ছে বা কেন এরকমটা হচ্ছে। আবার তাকে কবরে রাখা হয়, কবরটা ঢেকে দেয়া হয়। পরের দিন আবারও একই ঘটনা ঘটে, সমেদের কবর খোঁড়া, সমেদের লাশ কবরের বাইরে রাখা। তখন চিন্তা করা হয় এইভাবে তো আর হয় না, পাহারাদার বসাবো আমরা। গ্রামের সেই 2 ভাইকে জানানো হলে তারা বলেন যে অবশ্যই তোমরা পাহারাদার বসাবা এবং পাহারাদারের যত খরচ লাগে সেটা আমরা দিব। এখানে বলে রাখা ভালো, ওই 2 ভাই গ্রামে খুব কম থাকতেন, তাদের ব্যবসায়িক প্রয়োজনে অধিকাংশ সময় তারা বিদেশে থাকতেন। তো পাহারাদার বসানো হয় 4 জন খুব সাহসী মানুষকে। দ্বিতীয় দিন যখন পাহারা বসানো হয়, তখন ফজরের নামাজের পর লোকজন দেখে কবরস্থানে যে পাহারাদাররা ছিল তারা সবাই ঘুমিয়ে আছে। তারা এমন ভাবে ঘুমিয়ে আছে তাদেরকে ডেকেই তোলা যাচ্ছে না। এবং আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, সেটা হলো কবরস্থানের সেই সমেদের কবরটি খোঁড়া রয়েছে এবং সমেদের লাশ কবরের বাইরে রাখা। স্থানীয় লোকজন যখন ওই পাহারাদারকে জিজ্ঞেস করে তোমরা কি পাহারা দিলা যে এই ঘটনা ঘটলো, তখন তারা বলে যে গভীর রাত্রে হঠাৎ এমন এক সুঘ্রাণ তাদের নাকে আসে, এরপর তাদের আর কিছু মনে নেই, তারা ঘুমিয়ে পড়ে। আর তারপর এই ঘটনা। তাদের এই কথায় গ্রামবাসী সন্তুষ্ট হতে পারে না। তারা তৃতীয় দিন অন্য 4 জনকে পাহারায় বসায়, কিন্তু তৃতীয় দিনই একই ঘটনা ঘটে। ওই নতুন 4 জন পাহারাদারকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় আর সমেদের লাশ কবরের বাইরে রাখা। তৃতীয় দিন আগের বারের মতো কালো মিয়ার ঘটনার মতো তৃতীয় দিন রুহুল আসে সেখানে, এসে বলে এই লাশকে এখানে দাফন করো না, অন্য জায়গায় দাফন করো। কিন্তু গ্রামবাসী তার কথা শোনে না, তাকে সেখানে দাফন করা হয়। চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটে না। এরপর বেশ কিছু মাস পার হয়ে যায়, গ্রামে আর কেউ মারা যায়নি, যার কারণে সেখানে আর কোনো পাহারাও আর কেউ গ্রামবাসী বসানোর প্রয়োজনীয়তা বোধ করেনি। এর মধ্যে রুহুল আমিন কিন্তু বিয়ে করে, তিনি অবিবাহিত ছিলেন। এক রাতে তার স্ত্রী দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু রুহুল আমিন ঘরে নেই। তিনি হারিকেনের বাতির আলোটা একটু বাড়িয়ে দিয়ে ঘরের মধ্যেই খুঁজতে থাকেন, কারণ গরমের কারণে হয়তোবা বিছানা থেকে তিনি নিচে ফ্লোরে ঘুমিয়েছেন, কিন্তু ঘরে তাকে পাওয়া যায় না। এদিকে ঘরের দরজাও বন্ধ, তাহলে রুহুল আমিন কোথায় গেল? তার স্ত্রী ঘরের দরজা খুলে যখনই বারান্দায় গিয়েছেন, তখনই দেখেন রুহুল আমিন অচেতন অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছেন এবং তার সারা শরীরে ধুলো বালি মাটি মাখানো। তার স্ত্রী স্বামীর এরকম অবস্থা দেখে জোরে এক চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারে রুহুল আমিনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে তার স্ত্রীকে থামতে বলে চিৎকার করো না। স্ত্রী তাকে জিজ্ঞাসা করে কিভাবে দরজা বন্ধ থাকার পরও তুমি বাইরে গেলে? রুহুল আমিন বলে আমি গোসল করে আসি, সব ঘটনা খুলে বলছি। গোসল শেষে তার স্ত্রী রুহুলের গায়ে সরিষার তেল মেখে দিচ্ছিল। সরিষার তেল মাখতে মাখতে হঠাৎ রুহুলের স্ত্রী খেয়াল করে রুহুলের শরীরে, বিশেষ করে পিঠের উপর 3টি মোটা কালো দাগ। 2টি দাগ বেশ পুরনো মনে হচ্ছে, আর একটি দাগ মনে হচ্ছে মাত্রই দেয়া হয়েছে। ঠিক এমন দাগ লোহার শিক পরিয়ে যদি কারো শরীরে ছেঁকা দেওয়া হয়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী রুহুলকে জিজ্ঞাসা করে যে তোমার পিঠে এই 3টা দাগ কিভাবে আসলো? রুহুল এই বিষয়ে কিছুই বলতে পারে না, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা তার স্ত্রীকে বলে এবং বলে এই ঘটনা কাউকে বলো না। স্ত্রী প্রতিশ্রুতি দেয় কাউকে বলবে না। তখন রুহুল বলে কালো মিয়ার যখন লাশটা দাফন করা হয়, ওই রাতে অদ্ভুত এক সুঘ্রাণ রুহুলের নাকে আসে এবং কেউ তাকে বলে রুহুল ওঠো।
কাজ করতে হবে। রুহুল এতটুকু টের পায় যে সে কোথাও হেঁটে যাচ্ছে, কিন্তু তার শরীরের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওই কবরস্থানে রুহুল যায়। কেউ একজন বলে, রুহুল কাজ শুরু করো। রুহুল কবর খুঁড়তে শুরু করে। তারপর কেউ একজন কবর থেকে লাশটিকে উপরে রেখে দিতে বলে। এরপর আর রুহুলের কিছু মনে নেই। এইভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই ঘটনা সামাদ মিয়ার বেলায়ও ঘটেছে। আর এই রাতে, যেই রাতে তার স্ত্রী তাকে আবিষ্কার করে বারান্দায়, ওই রাতে একজন মহিলার লাশ ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। সেই রাতেও রুহুল সেই অদ্ভুত সুঘ্রাণটি পেয়েছিল, এবং কিভাবে যে সে দরজার বন্ধ থাকার পরেও সে দরজার বাইরে গেছে এটা কেউ বলতে পারে না। তার স্ত্রী বলে যে এই বিষয়টি আসলে কাউকে না বলে তো থাকা যাবে না, কমপক্ষে এটা সমাধানের জন্য কাউকে না কাউকে তো বলতে হবে। রুহুলের স্ত্রী তার মা মানে রুহুলের শাশুড়িকে বিষয়টি খুলে বলেন। রুহুলের শাশুড়ির সাথে খুব ভালো একজন হুজুরের পরিচয় ছিল। রুহুলের স্ত্রী, রুহুল এবং রুহুলের শাশুড়ি, এই তিনজন সেই হুজুরের কাছে যান। হুজুর বিষয়টি অনুধাবন করে কিছুক্ষণ চুপ থেকে বলেন, ওই কবরস্থানে খুবই শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করে। তারা চায়নি এখানে কবরস্থান হোক। আর ওই কদম গাছটিতে তাদের বসবাস ছিল। ওই কদম গাছটি কাটার পরে তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়। রুহুলের উপর ক্ষিপ্ত হয়, যেহেতু রুহুল নিজেই ওই কদম গাছটি কেটেছে এবং নিজেই কাঁধে করে নিয়ে গেছে। এই কারণে রুহুলকে দিয়েই ওই লাশটি ওই জিনেরা খুঁড়াচ্ছে, ওই কবরটি খুঁড়াচ্ছে এবং লাশটিকে তার কাঁধে করে উপরে উঠিয়ে রাখছে। তবে তিনি বলেন যে এই জিনেরা খুবই শক্তিশালী, এদের শক্তির কাছে আমার শক্তি কিছুই না। তবে তিনি কিছু ঝাড়ফুঁক, একটু তেল পড়া এবং একটি তাবিজ রুহুলের হাতে বেঁধে দেন। বলে দেন এই তাবিজ যেদিন থাকবে না তখন আবার তাকে দিয়ে কাজ করানো হবে। প্রিয় লিসেনার্স, এর মধ্যে 1 থেকে 1.5 বছর পার হয়ে যায়। এর মধ্যে আরো কয়েকজনের দাফন সেই কবরস্থানে হলেও কোনো সমস্যা হয়নি। তাই কোনো পাহারাও ছিল না, লোকজনও অনেকটাই ভুলে যায় আগের বিষয়গুলো। এক রাতে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হাসান, স্থানীয়ভাবে তিনি সেলিম হুজুর নামে পরিচিত ছিলেন, তার লাশ দাফন করা হয়। তিনি খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই রাতে রুহুল নিজেও কিন্তু সেলিম সাহেবের জানাজা পড়ে সেই কবরস্থানে তার লাশও দাফন করে বাড়িতে ফিরে আসে। গভীর রাতে হঠাৎ রুহুল ও তার স্ত্রী এক অপার্থিব সুঘ্রাণ পায়। রুহুল বলে, আমার ডাক এসে গেছে। তার স্ত্রী খেয়াল করে তার হাতে সেই তাবিজটি নেই, কোথাও হয়তো বা পড়ে গেছে তাবিজটি। তার স্ত্রী তাকে বাধা দিতে চেষ্টা করলেও পারে না, কারণ তার স্ত্রী লক্ষ্য করে যে তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর রুহুল আগে থেকেই তো এই ঘটনা, যখনই সেই সুঘ্রাণটা পেত তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো না। সেই রাতে রুহুল আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় চলে যায় সেখানে। কেউ একজন আবার তাকে বলে, রুহুল কাজ শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। খোঁড়া শেষে যখনই লাশটি উঁচু করেছে তখনই রুহুল তার হাতে প্রচন্ড চাপ অনুভব করে। রুহুল দেখে সেলিম সাহেবের যেই লাশটি উঁচু করেছে, এই লাশটি এক হাত দিয়ে রুহুলের হাত চেপে ধরেছে এবং এত জোরে চেপে ধরেছে রুহুল কোনোভাবে সেই হাতটি ছাড়িয়ে নিতে পারছে না। এরপর রুহুলের আর কিছু মনে নেই। ফজরের নামাজের পর মানুষজন দেখে হাফেজ সাহেবের কবর খোঁড়া, কিন্তু কবরের উপর একটা মাথা দেখা যায় এবং দুপাশে দুটো হাত ছড়িয়ে থাকা দেখা যাচ্ছে। লোকজন গিয়ে দেখে কবরের মধ্যে অনেকটা দাঁড়ানো অবস্থায় রুহুল অজ্ঞান হয়ে পড়ে আছে। কবরের ভেতর হাফেজ সাহেবের লাশ সুন্দর করেই আছে, কোনো এলোমেলো অবস্থায় নেই। লোকজন রুহুলের জ্ঞান ফেরায়, সবাই খুবই ক্ষিপ্ত হয় তার উপর। তাকে লাশ চোট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অপবাদ দিতে থাকে। সবাই বলে, রুহুল তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলা? তুমি নিশ্চয়ই কোনো তান্ত্রিক কবিরাজের সাথে হাত করেছো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেছো, অথবা লাশ চুরি করার চেষ্টা করে কোনো জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু পারো নাই। কেউ কেউ তো এত ক্ষিপ্ত হয়েছিল যে রুহুলকে পিটিয়ে মেরে ফেলতেই উদ্যত হয়েছিল। রুহুলের স্ত্রীও আসে সেখানে। রুহুল ও তার স্ত্রী স্বপ্ন দেখা থেকে শুরু করে নিয়ে যা যা হয়েছে সবাইকে সব ঘটনা খুলে বলে। গ্রামবাসী বিশ্বাস করে। সবাই সিদ্ধান্ত নেয় এই কবরস্থানে আর কোনো নতুন কবর হবে না। হাফেজ সেলিম সাহেবের লাশই শেষ দাফন এখানে। গ্রামের প্রভাবশালী 2 ভাই, তারা যেহেতু অধিকাংশ সময় বিদেশে থাকতেন, তাদেরকে বিষয়টি জানানো হলে তারাও এই কবরস্থানে আর লাশ দাফন করার বিষয়ে একমত পোষণ করেন। এরপর থেকে আজ অবধি কোনো লাশ এই কবরস্থানে দাফন হয়নি। ওই 2 জন ভাই
ওই ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানের পাশে আরো জায়গা কিনে কবরস্থান সম্প্রসারণ করে দেন। রুহুল আমিন বছরখানেক হলো মারা গেছেন, তার স্ত্রী এখনো জীবিত আছেন। গ্রামের সেই প্রভাবশালী দুই ভাইয়ের একজন মারা গেছেন, কিন্তু তাদের মা, যিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন কবরস্থানটি না করার, তিনি এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ঘটনাটি স্থানীয়ভাবে খুবই প্রচলিত একটি ঘটনা। আপনারা কেউ নড়াইল জেলার শালনগর ইউনিয়নে গেলে এই ঘটনাটির সত্যতা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনাটা আমি বলবো, এটা আমার ছোটবেলার ঘটনা। এটা কোরবানি ঈদের তখন ছুটি দিয়েছে স্কুল, আমরা তখন জুনিয়র স্কুলের ছাত্র। খুবই মজার খবর পেলাম। আম্মা বলল যে ছুটিতে সবাই মিলে নানা বাড়ি যাচ্ছি। তো এই মজাটা শেয়ার করার জন্য আমাদের যত কাজিন ছিল এবং সবাই মিলে আমরা ওখানে যাব বলে মনস্থির করেছি। আম্মা তাই বললো, আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড সবাই মিলে আমরা নানা বাড়ি যাব এবং কোরবানি ঈদ আমরা ওখানেই করব। নানা বাড়িতে কোরবানি ঈদ করার মজাটা একেবারে আলাদা। ওনার বাড়ি তখন, নানার বাড়িটা ছিল গ্রামে, এবং তখনও কিন্তু ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি আসেনি। একেবারে গ্রাম বলতে যা বোঝায় তাই। আমি একটু বর্ণনা দিতে চাই আমার নানা বাড়ির। নানা তখন বিজনেস করতেন। ওনার তখন গোল্ডের বিজনেস ছিল, আর স্পাইসের বিজনেস ছিল, কাপড়েরও বিজনেস ছিল। তো ওনার যেই বাড়িতে ঢোকার আগে বিশাল একটা বাগান বাড়ির মতো, এবং ঢোকার মুখে না হলে অন্তত 20-30টা সুপারি গাছ, বিভিন্ন রকমের আম গাছ, জাম গাছ, এগুলো ভর্তি ছিল। মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ, ওটা দিয়ে প্রথমে যেই বাড়িটা চোখে পড়বে নানা বাড়ির, সেটা হচ্ছে কাছারি ঘর। এবং তখনকার যে সোসাইটির যে গ্রামের যে পরিবেশ ছিল, বাইরের মেহমান তারা এই কাছারি ঘর পর্যন্ত যেতে পারত। মানে যারাই আসতো এই কাছারি ঘরের মধ্যে বসতো। ওখানে স্টুল রাখা আছে, তারপর চেয়ার্স রাখা আছে, তারপর দুপাশে দুটো ওই বড় খাট রাখা আছে। অনেক সময় যদি গেস্টও যেত ওখানে, রাত্রেবেলা থাকতে হতো, তারা ওখানেই থাকতো। তার ওটা ক্রস করে যাওয়ার পরে আরেকটা বেশ বড় উঠোন। উঠোনের এক পাশে আমার মনে আছে চাপা ফুলের গাছ, তারপর একটা টিউবওয়েলটা অনেক ডিপ টিউবওয়েল। ওটার পানি যে কি মজা ছিল খেতে, মানে বিশ্বাসই করা যায় না। অসম্ভব মজা, ঠান্ডা পানি, একেবারে এক গ্লাস পানি খেলে মনটা ভরে যেত। ওটার ওই টিউবওয়েলের সাথেই আবার আনারের গাছ ছিল, তারপর আতার গাছ ছিল, আর উঠোনের আরেক পাশে ছিল একটা বিশাল ধানের গোলা বলে এটাকে। মানে চাষিরা যখন ধান দিয়ে যেত তখন ওই মেপে মেপে ওখানে সবকিছু বড় বড় বেশ একটা ভান্ডের মতো ছিল। ওটা একটা গ্রামের একটা হিসাব ছিল। সেই হিসাব অনুযায়ী সেই ধানগুলো ওখানে ভরে ভরে রাখতো। এক একটা চাষিকে হয়তো বর্গা দিত। নানার অনেক জমি ছিল, ধানি জমি। তো চাষিরা এসে দিয়ে যেত হিসাব করে, ওখানে ভেতরে রেখে ওটা তালা মেরে দিত। বেশ বড় ধানের গোলা। তার ওই গোলার পেছনেই ছিল একটা গড়ের মতো। গড় মানে হচ্ছে ওখানে পানি জমে থাকতো, আর কিছু বাঁশ গাছের বেশ একটা ঝাড়। এই উঠোনের মাঝখানে ছিল একটা বড় আমড়া গাছ। আমরা মাঝে মধ্যে একেবারে পাকা টসটসে আমরা ওখান থেকে পেড়ে আমরা খেতাম, আমরা যখন নানা বাড়ি যেতাম। তারপরে ছিল মেইন বাড়িটা। এটা দোতলা। সিলিংটা ছিল, প্রথম তলা সিলিংটা ছিল কাঠের, বেশ ভারী কাঠের। এবং এই কাঠগুলোকে আমি পরে জেনেছি ওগুলো পুকুরে নাকি অনেকদিন ভিজিয়ে রাখতো। যখন একেবারে শক্ত হতো, ওনারাই জানতো আসলে কখন ওই পানি থেকে এই কাঠগুলো তুলে নিয়ে আবার ওই সিলিং এর মধ্যে দিয়ে আরেকটা তলা ওখানে বাড়ির মধ্যে ওনারা করবেন। এটা ওনাদের তখনকারই একটা টেকনিক ছিল। ওই কাঠে কখনো পোকা লাগতো না। তার উপরে ছিল টকটকে লাল পেইন্ট করা টিনের একেবারে সুন্দর, একেবারে ছাদের মতো একটু অ্যাঙ্গেল করা। এটা কাঠমান্ডুতে অনেক বাড়ির ছাদে এটা দেখা যায়, খুবই কমন। আমি জানি না এই ডিজাইনটা ওনারা তখন কিভাবে পেয়েছিল। সেই বিশাল বাড়ি, প্রায় 12-14টা ওখানে রুম ছিল। তারপরে এক পাশে ছিল কিচেন। কিচেনের সাথে ছিল একটা, তখনকার দিনে টয়লেট কিন্তু কেউ গ্রামের বাড়িতে কখনো ঘরের ভেতরে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা রাখতো না, এটা অলক্ষণে মনে করতেন। এটা একটু দূরে ওনারা টয়লেটটা বানাতো। একটা কিচেন ছিল, কিচেনের পাশ দিয়ে আরো ছোটখাটো অনেক ফুলের গাছ টাছ। তারপরে একটা টয়লেট ছিল স্পেশালি মহিলাদের জন্য, আর রাতের বেলা যদি কারো কখনো প্রয়োজন হয় ওটা ইউজ করতো। আর তাছাড়া মেইন টয়লেট যেটা, সেটা হচ্ছে এর পেছনে আবার অনেকগুলো বাগান, অনেক গাছ, আর নানার একটা বিশাল একটা পুকুর ছিল, দিঘি বলা যায়। ওই পুকুরের চারিদিকে না হলে অন্তত 50টা ডাব গাছ, নারকেল গাছ ছিল। ওটারও এক পাশে ছিল বাঁশঝাড়,
আর বিশাল বিশাল গাছ। একটা বড় গাছের নিচে আমরা সামারে যদি কখনো যেতাম, আম একেবারে গাছের থেকে পেড়ে ওই বড় গাছের, ওটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলতাম শিশু গাছ। নাম শিশু, কিন্তু বিশাল গাছ। ওটার পাশে আবার বট গাছও ছিল। আমরা ওই দিঘির পাড়ে ওই মাদুর নিয়ে যেতাম, বসে ওখানে সবাই মিলে মজা করে করে আমরা আম ছিলে ছিলে খেতাম। এই ছিল নানা বাড়ির এই মোটামুটি আমি আপনাদেরকে হয়তো একটা দৃশ্য দেখাতে পেরেছি। তো আমরা সবাই সেই অনুযায়ী যখন ঈদের ছুটি হয়ে গেল আমরা চলে গেলাম নানা বাড়িতে। সে কি মজা, কাজিনরা মিলে হইচই, যা বলে একেবারে বাড়ি মাথায় তোলার মতো অবস্থা। একবার আমরা খেতে বসতাম প্রায় 30-35 জন মিলে। তো সবাই খাবার সিস্টেমটাও ছিল গ্রামে তখন ডিফারেন্ট। ওই নিচে মাদুর অথবা পাটি বিছিয়ে দিত, মাঝখানে দস্তরখানা দিত। দস্তরখানা মানে হচ্ছে একটা ডিজাইনেবল, খুব সুন্দর করে এটা খালা মামিরা এরা বসে বসে একটা ডিজাইন করে বানাতো। এটা সেন্টারে থাকতো, ওর মধ্যে হয়তো কাঁচামরিচ, লবণ, লেবু কেটে কিংবা বোন প্লেটের মতো জিনিস ওখানের মধ্যে পানির জগটক দিয়ে ওখানে রাখতো। এভাবে বসে আমরা খেতাম। আর একটা ডিসিপ্লিন ছিল, খেতে বসলে কেউ জোরে কেউ কথা বলতো না, চুপচাপ ফিসফাস করে আমরা কথা বলতাম। কারো কিছু লাগলে পাশের জনকে বলতাম, সে আবার নিয়ে আসতো। এই যে ম্যানার্স গুলো তখন আমরা ছোটবেলায় শিখেছি অটোমেটিকলি মুরব্বীদের কাছ থেকে। আমার সত্যি অবাক লাগে যে তখনকার দিনে যে একটা ডিসিপ্লিন আমি দেখেছি, এটা এখনো পর্যন্ত আমি প্রাউড ফিল করি আসলে। তা আমরা হইচই করছিলাম, বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলছিল, নানান রকমের খেলাধুলা, ছিবুড়ি, দাঁড়িয়াবান্ধা, সব যা কিছু আছে আমরা খেলতাম। রাত্রেবেলা ক্যারাম বোর্ড খেলতাম কাচারি ঘরের মধ্যে সবাই মিলে, একেবারে 25-30 জনের ফুল গ্রুপ আমরা ওখানে মিলে খেলতাম। তো একদিন প্ল্যান হলো যে নানা বললো যে সবাই যখন এসছে আমরা দিঘির মধ্যে কিছু মাছ ধরবো। তো ওই মাছ যখন ধরতো ওটার একটা সিজন ছিল, নানা আসলে জানতেন যে কখন মাছগুলো ধরতে হবে। একটা পার্টিকুলার সাইজের চাইতে ছোট হলে ওই মাছকে আবার ধরে আবার ছেড়ে দিত জাল দিয়ে। আবার দিঘির ভিতরে অনেকগুলো গাছের ডাল কেটে কেটে ওখানে ফেলে দেওয়া হতো। নানার যারা অনেক হেল্পার ছিল ওরা ওগুলো করতো। কেন ফেলে দিত? কারণ রাতের বেলা যাতে কেউ এসে জাল দিয়ে মাছ ধরতে না পারে, কারণ এই ডালগুলোর মধ্যে জালটা বেঁধে যাবে, কেউ টানার চেষ্টা করলে জাল ছিঁড়ে ওই জাল ওখানেই পড়ে থাকবে। এই ছিল ন্যাচারালি আসলে ওনাদের বুদ্ধি খাটিয়ে এই টেকনিক গুলো। কোনো সিকিউরিটি গার্ড টার্ডের কোনো কিছুই প্রয়োজন ছিল আর তেমন কোনো ওই গ্রামের এই ক্রাইম বলতে যা বোঝায় আসলে তেমন কিছুই ছিল না। তারপরে অ্যাজ এ সেফটি কিন্তু আমার মনে আছে যে এইসব করতো। তো নানা করলো কি, এই সমস্ত ওনার হেল্পারদেরকে বললো সকাল সকাল এসে সমস্ত কিছু, ওরা জানে আসলে কোথায় কোথায় ওরা গাছের ওই বড় বড় ডালগুলো দিয়েছে পানির মধ্যে, ওগুলো ক্লিন করার পর মামারা মিলে সবাই মিলে আমরা মাছ ধরবো এবং একেবারে তাজা মাছ আর কি আমরা ওখান থেকে ধরে নিয়ে আসি। এদিকে খালা নানিরা যারা যারা আছেন ওখানে, মামি, সবাই মিলে মশলাপাতি একেবারে সবকিছুই ন্যাচারাল, এগুলো সমস্ত রেডি করার জন্য সব ব্যস্ত হয়ে গেল। অদ্ভুত একটা মানে মজার একটা প্রোগ্রাম, উৎসব অবস্থা। পরদিন সকালবেলা সবাই উঠে যা মতো কাজ, আমরা গেলাম পুকুরের মধ্যে। আমার ছোট মামার সাথে আমি লেগেছিলাম। মামা আমাকে একটা বড় একটা ঝাঁকির মতো দিয়েছিল, বলে যে আমি যতগুলো মাছ ধরবো তুই এখানে রাখবি। সবাই যার যার হিসাব অনুযায়ী তারা দিঘির চারিদিক থেকে মাছ ধরছে। আমিও ঝাঁকি নিয়ে বসে থাকলাম। মামা 2-4টা করে মাছ ধরছে আর আমাকে দিচ্ছে, আমি রাখছি। আমি মাছের গুলোর দিকে তাকাচ্ছি, ওগুলোর দিকে আবার ওসবের সাথে ওই ঝাঁকির মধ্যে আবার খেলাধুলাও করছি। অনেক মাছ আবার লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওগুলোকে ধরে আবার আমি ঝাঁকির মধ্যে রাখছি। আমি তাকিয়ে রয়েছি, আবার খেলাধুলা করছি মাছ নিয়ে। হঠাৎ করে আমি নাকের মধ্যে, দিঘির পাড়ে বসা গাছের নিচে, নাকের মধ্যে একটা বিচ্ছির একটা গন্ধ পেলাম। বললাম এই গন্ধ আসছে কোত্থেকে? পাশে তাকিয়ে দেখি একটা লোক, লুঙ্গি পরা, খালি গায়ে, উস্কো খুস্কো চুল, তার কেমন এলোমেলো তার দৃষ্টিভঙ্গি। সেদিকে আমার পাশে এসে দাঁড়ানো, আমার দিকে তাকিয়ে আছে আর মাছের দিকে তাকিয়ে আছে। তো আমি তো অবাক লাগলো। আমি লোকটাকে বললাম, এই আপনি গোসল টোসল করেন না? যান না, পুকুরে গিয়ে গোসল করে আসেন। আমার দিকে লোকটা তাকিয়ে বললো যে দে। আমি বললাম কি দেবো? বলে দে, একটা মাছ দে। আমি ছোট ছিলাম কিন্তু আমার একটু খারাপ লাগলো, রাগও লাগলো। লোকটা আমাকে তুই তোকারি করে সম্বোধন করছে। আমি বললাম কেন আপনাকে মাছ দেবো? বলে দে বললাম, তাহলে অসুবিধা হবে। আমি বললাম আমি কিন্তু মামাকে ডাক দিচ্ছি, আরেকবার যদি এভাবে বলেন আমি মামাকে ডাক দিচ্ছি। বলে দিবি না? আচ্ছা ঠিক আছে দেখি। তখন আমি মামা বলে চিৎকার দিলাম। মামা তখন পানির ওখানের অর্ধেক উনি পানির মধ্যে ছিল, ওনার কোমর পর্যন্ত, জাল দিয়ে একটু ডিপের দিকে দিঘিতে উনি জাল থ্রো করছিল। তো আমি মামা মামা করে 2বার ডাকলাম। মামা খেয়াল করলো, বললো কি? আমি বললাম যে দেখো লোকটা, এটা বলতে আমি তাকিয়ে দেখলাম ওখানে কেউ নেই। বলে কি হয়েছে? আমি বললাম না, একটা লোক আমার থেকে এসে মাছ নিচ্ছে। বলে কই লোকটা? আমি জানি না, এদিক দিয়ে কোথায় যেন চলে গেছে। বলে আচ্ছা আচ্ছা, আরেকবার আসলে আমাকে বলিস। তো এই ছিল ঘটনা। আমরা মাছটা সবকিছু ধরে নিয়ে চলে আসলাম। আসার পর রান্না বান্না হলো, ক্ষেত থেকে ছোট ছোট আলু, তারপর একেবারে ওখানে টক পাতা বলে একটা জিনিস ওখানে গ্রো হতো ভেজিটেবলের, ওটা মাছের সাথে দিলে অসম্ভব ভালো লাগতো।
তো এটা রান্না টান্না করে আমরা খেয়ে গেলাম। রাত্রেবেলা হঠাৎ করে, আমার কখনোই হয় না, আমার মনে হলো যে আমার একটু টয়লেটে যেতে হবে। তো কাউকে না পেয়ে আমার বড় মামিকে আমি ডেকে তুললাম, মামি আমি একটু টয়লেটে যাবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মামি দরজা খুলে দিল, হাতে ওনার হাতে হ্যারিকেন ছিল, কারণ তখন হ্যারিকেনই প্রত্যেক রুমে রুমে হ্যারিকেন থাকতো, মানে জ্বালিয়ে রাখা হতো অল্প করে। তা আমি টয়লেটের ওখানে গিয়ে, টয়লেটটা ছিল এমন ভাবে যে কয়েকটা স্টেপ দিয়ে উপরে উঠে একটা টং ঘরের মতো, দরজা খুলে ঢুকতে হবে। ওখানে নিচে দিয়ে ওই এমন ভাবে ডিজাইন করা সোয়ারেজ গুলো, নিচে একটা ড্রামের মতো থাকে, ওদিক দিয়ে ওটা বেরিয়ে গিয়ে অন্যদিকে চলে যায়। ওখানে একটা বড় ডিপি এর মতো থাকে। আমি যখন ওই আবছা আলোতে ভিতরে গিয়ে জাস্ট বসার চেষ্টা করছি, নিচে তাকিয়ে দেখি সেই লোকটা মাছ চেয়েছিল আমার দিকে, উপর দিকে হয়ে তাকিয়ে আছে। আমার তো চিৎকার, হইচই চিৎকার করে আমি বের হয়ে আসলাম। মামি বললো কি হলো কি হলো, বলে যে একটা লোক নিচে। লোক কোত্থেকে আসবে? সাথে সাথে মামির হইচইয়ের চোটে মামা উঠে এলো, আরো কয়েকজনের কি হলো। তা আমার এই ঘটনা যখন আমি বললাম, সবাই আমাকে বলছে আচ্ছা আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিস। আর সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর আসলো। পরদিন সকালবেলা নানা ডাক্তার নিয়ে আসলো, ওষুধ দিল, কিছুটা একটু ভালো লেগেছে ওষুধ খেয়ে, কিন্তু কিছুতেই কিছু ওই জ্বর ছাড়ছিল না। পরে নানার একটা পরিচিত ছিল, ওটাকে বৌদ্ধ বলতো। বৌদ্ধ মানে হচ্ছে এরা ঝাড়ফুঁকো করে, আবার অনেক ওষুধও দেয়। সেদিন রাত্রেবেলা এসার পর ওই বৌদ্ধকে ডেকে আনলো। বৌদ্ধ আমাকে সামনে বসিয়ে আমার হাতে একটা কালো পাথর দিল, কিছু তেল ছিল, আমাকে বললো তুমি কি এখানে কিছু দেখতে পাও? আমি বললাম না তেমন কিছু। বলে ভালো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো। আমি তাকিয়ে দেখলাম এক্স্যাক্টলি ওই টয়লেটের ওই টং ঘরের মতো। আমি একটা ছোট্ট ঘরের মতো দেখছি। বলে আচ্ছা বুঝতে পেরেছি। তখন ওই বৌদ্ধ নানাকে বললো যে আপনার পুরো এলাকাটা বন্ধ করতে হবে। তো সেই রাতে একেবারে ওই রাতের ভিতরে বিভিন্ন দোয়া দরুদ পরে তাবিজ দিয়ে ওই বাড়ির এলাকার চারিদিকে নানার বাড়ি ওখানে বন্ধ করে রেখেছিল। পরদিন অবশ্য আমি ভালো হয়ে গেছিলাম। তো আজকের এই ঘটনাটা আমি একটু তাড়াহুড়ো করেই বললাম, কারণ এই ঘটনাটা আসলে অনেক বড়। তাও আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভেচ্ছা। আমি রমান, টরন্টো থেকে। আবারও দেখা হবে কখনো। খোদা হাফেজ। চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করছি। তো ওখানে এই ঘটনাটি রাসেল ভাই ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে ৮৬ বা ৮৭ সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই ৩ জন মিলে তারা একটি নৌকা নিয়ে ওই মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে ১২টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হঠাৎ করে দেখে যে ২০-২৫ জন লোক ওদেরকে ডাকছে, জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বললো যে আমরা তো আসলে
ওই পাশে বললো যে এখান থেকে প্রায় 0.5 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে, তো বললো যে আর একটু সামনেই তো এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকা একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, তো তোমরা একটু যদি হেল্প করতে অন্তত এই হাজব্যান্ড ওয়াইফ যারা এদেরকে একটু আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন একটু উপকার করার দরকার, তো ওনারা জাস্ট শুধু, নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজব্যান্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজব্যান্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে অনেকক্ষণ হয়ে যায়, প্রায় 1 কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না, মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে, তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না। তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেদিন ছিলেন সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে, কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আছি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা, কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরপরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে 2 জন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায় না, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যে বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের 2টো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়, দেখলো নৌকার উপরেই যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার মাথার পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা, এবং ওই যে সাথে যে বরবেশের যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা 2 জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা 2 জন মিলে ওই 3 জনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা, এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই 3 জনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসছে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে 2টা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা, নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন যে 5 ব্যাটারির লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের 3 জনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো। তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ 3টা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে, তখন ওরা চিন্তা করছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে গিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে
এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলে ওদিকে নিয়ে যায়। তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারে না, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি, এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাইয়ের কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট রহস্যময় ঘটনা শেয়ার করব। এটা বেশ আগেকার কথা, লাইক 86-87 এর দিকের ঘটনা। অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কতটা রহস্যময় বা এটার কোনো মিনিং আছে কিনা, বাট আমার মনে হলো যে এই গল্পটা আমি অনেকের কাছেই করেছি। অ্যাকচুয়ালি আমার বাবা আর্মি অফিসার ছিলেন, তো আমরা সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদেরকে থাকতে হয়েছে পোস্টিং এ আব্বার সাথে সাথে। বাট 86 এর যে ঘটনাটা বলছি, সেটা ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার আব্বা চিটাগং এ পোস্টিং ছিলেন। তো ছুটিতে প্রায় আমি তখন চিটাগং এ যেতাম, আমাদের ক্যান্টনমেন্টে বাসা ছিল একদম পাহাড়ের পাশে, ক্যান্টনমেন্টের ভিতরে। তো তখন আমার ছোট ভাই বাংলাদেশ এয়ারফোর্সে যেহেতু আছে, সে তখন বিএমএ তে ট্রেনিং এ ছিল এবং ছুটিতে এসেছিল আমাদের বাসায়। আমরা বেসিক্যালি 3 ভাই বোন, আমার বড় ভাইও আর্মিতে। তখন যাই হোক, আমি ঢাকা থেকে চিটাগং এ গেছি। তো আমাদের বাসাটা একতলা একটা ক্যান্টনমেন্টে পাহাড়ের পাশে একটা বাসা ছিল। আমাদের 2টা কুকুর ছিল তখন, একটা অ্যালসেশিয়ান আর একটা ড্যাশন, ছোট 2টা কুকুর, একটা কুকুর একটা বড় কুকুর। তো শীতের রাত ছিল মোটামুটি, আর আমাদের বাসাটা ক্যান্টনমেন্টে এমন একটা জায়গায় ছিল যে আমাদের বাসার পিছন দিকের যে কমন ওয়াল সেটা, এবং জিওসি যিনি ছিলেন তখন ছিলেন জেনারেল সালাম আঙ্কেল, ওনার বাসার বাউন্ডারি এবং আমাদের বাসার বাউন্ডারিটা সেম ছিল। তো যেহেতু জিওসির বাসাটা আমাদের বাসার সাথে একদম লাগানো ছিল, তো ওনার বাসার সিকিউরিটির জন্য আমাদের পিছনটা পুরাটাই মোটামুটি রাতে দিনের মতো করে আলো হয়ে থাকতো আর কি। তো এক রাতের ঘটনা আমার মনে আছে, আমি জানি না তখন কত রাত, সত্যি কথা, আমরা সবাই রাতে ঘুমাচ্ছি। তো হঠাৎ করে মানে আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। মানে আওয়াজটা এরকম, আমি জানি না আপনারা ছোটবেলায় কেউ এরকম ট্রাই করেছেন কিনা। আপনি যদি কোনো একটা বাগানের নিচে, আম বাগান বা কোনো একটা নিচে যদি আপনি পাথর যদি নিচে থেকে উপরের দিকে ফেলেন, তাহলে ওই পাথরটা উপরে উঠে কিন্তু আবার আওয়াজ করতে করতে আবার মাটিতে পড়ে একটা ধূপ করে আওয়াজ হবে, এরকম। সো অনেক রাতে, আমি টাইমটা পরে খেয়াল করেছি, আমার মনে হলো যে কিছু একটা, মানে আমি আমার মাথার পিছন দিকে, আমার বালিশ যেখানে আমি শুয়েছি তার পিছন দিকে একটা জানালা ছিল, অসংখ্য মনে হচ্ছে কেউ গাছে পাথর মারছে, সেটা নিচের থেকে উপরে, এবং সেই পাথরগুলি আবার উপর থেকে সরসর করে পাতার আওয়াজের সাথে সাথে আবার মাটিতে এসে পড়ছে। তো আমি একবার মাথা তুলে পিছন দিকে তাকালাম, কি মনে করি আমি কিছুই তখন বুঝছি না যে এত পাথর কোথা থেকে পড়ছে। এরকমের মধ্যেই আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার জানালার মধ্যে কেউ একজন, পুরো একটা মানুষের আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটা, এবং সত্যি কথা বলতে আমি কিন্তু ওইখানেই আমার হার্টবিট মিস করেছি যে এটা আমি কাকে দেখছি এরকম জানালার কাছে। বাট একটু খেয়াল করতে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ওটা অশরীরের কিছু না, আমার আম্মা। কারণ আমার আম্মা আমার পাশের রুমে ছিল, সেও কিন্তু একই আওয়াজ শুনতে পাচ্ছে, এবং সে তার রুম থেকে এসে দেখার চেষ্টা করছে জানলা দিয়ে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো আমি সাথে সাথে উঠে গেলাম আম্মার সাথে সাথে, আম্মাকে বললাম যে আম্মা এত আওয়াজ কিসের হচ্ছে। আম্মা বললো যে আমি ঠিক বুঝতে পারছি না, একটু চেক করি। তো আম্মা হেঁটে হেঁটে কিন্তু ডাইনিং রুমের দিকে চলে যায়। আমাদের ডাইনিং রুমের পাশে গেস্ট রুমটা ছিল, যেখানে আম্মা দেখে যে আমার ছোট ভাই, যে তখন এয়ারফোর্সের মানে বিএমএ তে ছিল, সে ঘুমাচ্ছে। আম্মা ওখান থেকেও আওয়াজ পাচ্ছে, এবং আম্মা বললো যে আমি মনে হলো যে আমার সাথে সাথে আওয়াজটা আম্মার দিকেই চলে যাচ্ছে। তো আম্মা ওখান থেকে হেঁটে হেঁটে ডাইনিং রুমে গেল,
এবং আম্মা বললো আমি সেম আওয়াজটা ডাইনিং রুমের ওখানে পেলাম। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, সেটা আম্মা বললো যে আম্মা বাইরে তাকায় দেখলো আমার 2টা কুকুরই বাইরে কিন্তু চুপচাপ বসে আছে এবং তাদের মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই, কোনো কিছু নাই। কারণ আমরা যেটা জানি বা শুনেছি আগে যে এ ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা হলে কুকুররা বা ওরকম প্রাণীরা নাকি আগে থেকে টের পায়। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে ওরা কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, ওদের মধ্যে কিন্তু কোনো বিকার বা অস্থিরতা দেখা যায় নাই যে এখানে আমরা দুজনেই এরকম কিছু শুনতে পাচ্ছি। তো আস্তে আস্তে আম্মা যখন ওখানে ছিল ডাইনিং রুমে, তখন আম্মা খেয়াল করলো যে আওয়াজটা আসলে বন্ধ হয়ে গেল। আম্মা তখন ওখান থেকে এসে হেঁটে হেঁটে এসে আমাকে বললো যে না, এরকম কিছু না, শুয়ে পড়ো। একটু পরে আমরা খেয়াল করলাম যে আজান দিল এবং সাথে সাথে আমরা জাগা অবস্থাতে আজান দিল এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মনে হতে পারে স্বপ্ন, আমারও বা আম্মারও। কারণ পরে আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাকচুয়ালি স্বপ্ন নয়, কারণ আমাদের পাশে পাশে তখন থাকতেন কর্নেল শফি আঙ্কেল। উনি অ্যানেস্থেটিস্ট ছিলেন সিএমএইচ এর। উনি খুব ভোরে উঠে কোরআন শরীফ পড়তেন। তো দেখা গেল আজানটা হলো, একটু পরে আঙ্কেলের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটু পরে মানে বাসাগুলো এত কাছাকাছি ছিল যে ওনার বাসায় যদি রাতে টেলিফোনের আওয়াজ হতো, রিং বাজতো, সেটাও আমাদের বাসা থেকে কিন্তু তখন শোনা যেত। এবং আমরা দেখলাম যে অত ভোরবেলা ওনার একটা ফোন আসলো, রিং আসলো, সেটাও আমরা কিন্তু আমাদের বাসা থেকে শুনলাম। মানে আমার আম্মার রুমটা যেহেতু ওনার পাশে ছিল, আম্মা শুনলো। তো একটা জিনিস এখানে বলে রাখি, আমার আম্মা কিন্তু বেসিক্যালি ওই দিক দিয়ে একটু ভীতু টাইপ, যে রাতে যদি একটু আওয়াজ হয়, যতই কিছু হয়ে যাক, আমি কিন্তু একটু উঠে দেখি যে আওয়াজটা কেন। কিন্তু আমার আম্মা কিন্তু কখনো এটা করে, সে খুব ভয় পায় যে থাক যাওয়ার দরকার নাই। সে ভূত প্রেত ভয় পায়, হতে পারে চোর ডাকাত ভয় পায়, সে উঠে যাবে না। কিন্তু ওই দিন সে কিন্তু উঠে গেছে। এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, আম্মা বলছে যে আম্মা যদি একবারও মনে করতো যে এটার মধ্যে অস্বাভাবিক কিছু ঘটনা আছে, আম্মা কিন্তু কোনোদিনও উঠে এটা চেক করতে যেত না। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে আমরা সবচেয়ে আগে আমরা চেক করেছি যে আমাদের বাসার পিছন দিকে যে পাথর পড়ে আছে কিনা। কারণ এত পাথর পড়ার আওয়াজ, ডেফিনেটলি ওখানে তো অনেক পাথর পড়ে থাকারই কথা। সবচেয়ে বড় কথা হলো আমজাম কাঁঠালের সময়ও না যে অত রাতে কেউ পাথর মারবে। আর সবচেয়ে বড় কথা না, পিছনে জিওসির বাসা ছিল, কারো তো সাহসী নাই, অসম্ভব আলোকিত জায়গা, এটা কেউ করবে না। তো সকালে উঠে আমরা ওখানে কোনো পাথর তো দেখি নাই, সত্যি কথাই। তারপরেও আমরা চেক ব্যাক করার জন্য আমরা পাশাপাশি আঙ্কেলকে বললাম যে আপনার বাসায় কি সকালে কোনো ফোন এসেছিল কিনা। উনি বললো হ্যাঁ, হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল এসেছিল। তার মানে এটা প্রুফ করে যে সত্যি আমরা কোনো স্বপ্নও দেখছিলাম না। কিন্তু এখনো আমাদের কাছে এটা রহস্য যে আমার কুকুর দুইটা কিন্তু একদম শান্ত ছিল, অ্যাজ ইফ তারা কিছুই হয় নাই, কিছুই শুনতে পাচ্ছে না। তো ওই দিন রাতে আরো একটা যেটা হলো যে আম্মা তো আম্মার রুমে চলে গেল, কিন্তু আমি আবার শুয়ে থাকলাম। আমাদের কারোরই কিন্তু ওই মুহূর্তে মনে নাই যে ওরকম কিছু ঘটনা হতে পারে। তো আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম এসেও গেছিল তন্দ্রার মতো। হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের ড্রয়িং রুমে, আপনারা দেখেছেন অনেকেরই বাসায় কাঠের একটা কর্নারের মতো থাকে ছোট, যেটার মধ্যে আমরা ডেকোরেশন পিস সাজায় রাখি এরকম। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওই কর্নারটা ফেলে দিল এবং কর্নারের উপর আমার যত জিনিস ছিল সেটা যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে সেটারও কিন্তু আমি আওয়াজ পেলাম। বাট ওই মুহূর্তে আসলে আমি আর উঠে দেখার কিছু পেলাম না যে আমার আবার দেখা উচিত তখন। কিন্তু পরপরই ওই ঘটনাটাও হলো, যেটা সকালবেলা আসলে আমরা ওরকম কোনো চিহ্ন দেখি নাই আমাদের ড্রয়িং রুমে। তো ওইটাই কিন্তু চিটাগং এর বাসায় আমাদের সাথে হওয়া প্রথম এবং শেষ ঘটনা। আমি এই গল্প অনেককে বলেছি, এটা সাক্ষী হচ্ছে একমাত্র আমি আমার আম্মা, যেটার আসলেও কোনো এক্সপ্লেনেশন নাই আমাদের কাছে। তো আমার জীবনে ঘটা, আমি বলবো যে অনেকেই বলে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি অস্বাভাবিক এরকম, বাট আমার এই এত বছর বয়সে আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের। আর যদি বলেন যে 8-10 বছর আগে, আমরা এখন ঢাকায় থাকি, আমার বাসা মহাখালী ডিএইচএস এ। তো মহাখালী ডিএইচএস এর যেটা হলো, আমি আমাদের নিজেদের বাসা, এটা একটা 5তলা বাসা, আমি থাকি 5তলায় টপ ফ্লোরে। তো আগে আমি আমার আম্মার সাথে থাকতাম 3তলায় একসাথে, পরে আমি শিফট করি 5তলায়। এই বাসায় আসার পরে যেটা হলো আমার সাথে, বলবো এরকম না, এটা এমন কোনো উল্লেখযোগ্য বোধহয় ঘটনা হতেও পারে নাও পারে, সেটা হলো যে প্রায় রাতে অল্টারনেট ডে বা অল্টারনেট নাইট এরকম যেটা হতো,
আমি আমার ঘরটা, আমার ঘর 5 তলায়, বেডরুমে আমি এসি চলে, জানলা টানলা সবসময় বন্ধ থাকতো। একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম ভেঙে যেত, তীব্র একটা বাজে গন্ধ আমার ঘরে। মানে তখন আমার যে কুকুর আছে, তখন আমার একটা জার্মান স্পিটস কুকুর, ওটা আমার রুমে আমার সাথেই থাকতো। তো প্রথম দিন যেটা আমি আইডেন্টিফাই করলাম যে আমার ঘরটা তীব্র একটা গন্ধে ভরে যাচ্ছে, তো আমি উঠে গেলাম। আমার মনে হলো যে নিশ্চয়ই আমার কুকুরটা ঘরে কোথাও পি করেছে, ডেফিনেটলি আমার বিছানায় অথবা কার্পেটে অথবা আমার পর্দায়। তো আমি উঠে আমার বেডরুম তন্ন তন্ন করে খুঁজছি, পর্দা কোনোখানে কিন্তু সেই স্মেলটা নাই। কিন্তু আমার ঘর একটা তীব্র একটা বাজে গন্ধ। তো প্রথম দিন যেটা হলো যে আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে ডেফিনেটলি আমার কুকুর কোথাও পেশাব করে রেখেছে এবং ওটারই গন্ধ। সো সকাল হয়ে গেল, আমার যেটা মনে যে গন্ধটা যদি হয়েই থাকে তাহলে সকালেও আমি গন্ধটা পাবো, বাট সকালে আমি সেই গন্ধটা কোনোখানে খুঁজে পেলাম না, আমার বিছানায় না, পর্দায় না, কোনোখানে না। তো আমি এটাকে ইগনোর করলাম যে কি জানি, আমি জানি না। বাট এই জিনিসটা হতে থাকলো। কিছুদিন পর পরই আমার এই প্রচন্ড একটা গন্ধ, এবং এমন কোনোদিন হয় নাই যে আমার ঘুম ভেঙে যায় নাই। গন্ধটা এতই তীব্র এবং ইয়ে ছিল, এবং সেটা স্টে করতো লাইক 15 মিনিটস 20 মিনিটস। এবং আমি পরের দিকে খেয়াল করলাম যে প্রতিবারই আমার ঘরটা যখন এরকম বাজে একটা স্মেল হতো, এবং যখন এটা আস্তে আস্তে লাইট হতো গন্ধটা, এবং তারপর পরে ফজরের আজানটা দিত। তো আমি এটা আমার বাসার কাউকে বলি নাই, শুধু আমার মেয়ে জানতো, ও আরেকটা রুমে থাকতো। একদিন আমি ওকে ডাকলাম, রাতেই ডাকলাম যে দেখো তো তুমি আমার রুমে কোনো গন্ধ পাচ্ছ কিনা। ও বললো যে না আম্মু, আমি কোনোখানে এরকম কোনো স্মেল পাচ্ছি না। আমি ওকে কিছু বলি নাই, তা না হলে ও বাচ্চা মানুষ ভয় পাবে, ও চলে গেল। বা জিনিসটা আমার ঘটতেই থাকলো কিছুদিন পর পর। তো তখন আমি যেটা করলাম যে আমাদের পরিচিত একজন আন্টি আছেন, ওনাকে আমি পুরো ব্যাপারটা বললাম। তো উনি তখন আমাকে বললেন যে ওনার নারিন্দায় একজন পরিচিত উনি আছেন, ওনাকে উনি বাসায় ডাকবেন। তো যাই হোক, আমি তখন ডাকলাম ওনাকে। তো উনি এসে অলমোস্ট, উনি প্রায় বেশ কয়েকবার এসেছে আমার বাসায়। এসে উনি আমার বাসার বিভিন্ন জায়গায় উনি আমাকে দোয়া পড়েছে, উনি কিছু তাবিজ ইয়ে করে গেছে। তো ইভেন আমি আমার আম্মা আমাকে, যখন আমি এটা অনেক পরে আম্মাকে শেয়ার করলাম, আমাকে বললো যে তুমি প্রত্যেকদিন রাতে আয়াতুল কুরসি পড়বা, 3 বার করে দোয়া টোয়া পড়ে শুবা। তো আমি তো পড়তামই তখন, প্লাস আমার ঘরের প্রত্যেকটা দরজায় আয়াতুল কুরসি ইয়ে আটকায় রাখলাম। আমার বালিশের পাশে আমি আয়াতুল কুরসিটা রেখে একটা ঘুমাতাম। কিন্তু এটা কিন্তু বন্ধ হয় নাই ওগুলি করার পরেও, এটা চলছিলই। শুধু ওই হুজুর আসার পরে উনি কি দোয়া পড়েছেন, উনি কামিজ করেছেন, তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমি বলবো যে 4-5 বছর হলো আমি আর সেরকম কিছু ফেস করছি না আল্লাহর রহমতে। বাট আমার মনের মধ্যে এখনো একটা ভয় সবসময় থাকে যে হয়তো আমি আবার এরকম পাবো বা এরকম কিছু। তো জানি না এটার মধ্যে ভালো কি আছে খারাপ কি আছে নাই। তবে প্রায় আমার মেয়ে একটা জিনিস বলতো যে আমার কুকুর, যে ওর নাম মাফি, বলে আম্মু ও মাঝে মাঝে প্রায় ঘরের মধ্যে একটা নির্দিষ্ট দিকে বা একটা আয়না আছে আমার মেয়ের রুমে বড়, বলে ও এক দৃষ্টিতে তাকায় থাকে, ও ঘন্টার পর ঘন্টা ওখানে এক দৃষ্টিতে তাকায় থাকে, ও ওখান থেকে চোখ সরায় না, সেটা ও খেয়াল করেছে প্রায়। আবার মাঝে মাঝে একদিন এরকম হলো যে কিছুতেই আমার কুকুরটা আমার ঘরে ঢুকবে না, ও ভীষণ চিৎকার করছে বারে বারে। আমার রুমে, আমার বেডরুমে আমার 4-5টা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, সামহাও ও আমার ওই ছবির দিকে তাকাচ্ছে এবং চিৎকার করছে, কিন্তু কিছুতেই ভিতরে ঢুকছে না, দরজার কাছ থেকে ও আবার বের হয়ে যাচ্ছে। তো এরকম ছোটখাটো ঘটনা, যেমন বেশ, এটাও বলবো আমি বছরখানেক আগে ঘটেছে আমার এই বাসায়, মহাখালী ডিএইচএস এর বাসায়, আমার স্পেশালি আমার বেডরুমে। বাট আল্লাহর রহমতে এখন এরকম কিছু নাই আমার এখানে। তো যাই হোক, আমার হঠাৎ করে আপনাদের চ্যানেলের এই প্রোগ্রামটা দেখে সবাই শেয়ার করছে, সবার আরো এরকম কোনো ঘটনা, আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি আমার ঘটনাটাও শেয়ার করি, যে সবাইকে বলি যে আমার লাইফে এরকম খুব ছোট, ওরকম উল্লেখযোগ্য না হলেও এরকম 1-2টা ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ সবাইকে। আমার ঘটনাটাই বলবো, এটাকে গল্প বলবো না, শোনার জন্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এটি আমাকে দিয়েছেন আবিদ নামে আমাদের একজন লিসেনার। চমৎকার একটি স্টোরি আমাদেরকে দিয়েছেন।
এই স্টোরিটি মূলত তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। উনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান, এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে ভূত.com লিসেনারদেরকে শেয়ার করার জন্য। এই ঘটনাটির যে স্থান, এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয় আমরা ঘটনা শুনতে পাবো। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ আবিদের দাদি উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বুঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাত্রেবেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চরগড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, আর এশার নামাজের পরে চারিদিকে শুনশান নীরবতা। আগের দিনে মানুষ হারিকেন বা কুপিবাতি কিন্তু রাত্রেবেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাত্রেবেলা চলার সময় হাতে কিন্তু একটি লাঠি নিয়েও মানুষ বের হতেন, কারণ রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। তো ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল, কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাবো নৌকা। চিন্তা করে উনি দোয়া করতে করতে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন, যাদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, আবার চরগড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামলো। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা। উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তোবা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি, নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বইটা টইটা সবই আছে। তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেননি।
যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তো পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইতে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্ব ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসেন। উনি আসার পর চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছু দূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো ইউজ করা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছু দূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান। হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো মানে শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকেন, কারণ শিয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়েন এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসেছে। তাই সবাই দাদাকে বকতে থাকেন আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম, তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, এই জন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, তো মানে উনি বেশ সুস্থ, মানে তখন অবস্থা বেশ ভালোই। যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে, তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য, রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে, এত রাত্রে যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়। তখন হয়তো বা রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে, আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না। তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিদের দাদা বললেন না, ওর কষ্ট করে এখন আর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেনের দিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুর বাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকে। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই, এই পৃথিবীতে উনি একাই আছেন, কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসেন। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক 80 থেকে 90 বছর হবে।
হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশে। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেইভাবে সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, মানে কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠে, মানে মিশ্র কণ্ঠ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান, জোরে জোরে সূরা পড়তে থাকেন আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানর্মাল অনেক বিষয় হতে পারে এই জন্য এটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই, কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি, কিন্তু মুন্ডুবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হারিকেন তো হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছিলেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে, নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাব, যেহেতু পথ খুব বেশি আসেনি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন, পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান, কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই, মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুর বাড়ির দিকে দৌড়ান নাই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন সেই নৌকাটাই মাঝ নদীতে, আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না। দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে
পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপিপাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জলজল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন, কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপর উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে, কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলে, নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে আপনি এখানে কিভাবে আসলেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পারে, সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে কবরস্থানটা। উনি কিন্তু নদী পার হননি, কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান দেখেন উনি আবার নদীর এই পাশে, হরগজ গ্রামের এইদিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান তখন উনি ফিল করেন যে পেছন থেকে, নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের দিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল। তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান, তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত, তারাও এসে বলতেন কি হয়েছে। তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করবো এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করবো। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোন একজন মানুষকে বিরক্ত করেছিলা, একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে, হ্যাঁ, এরকম একজন মানুষ আমি দেখেছি। আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি। তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্ন উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া। কারণ হচ্ছে তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল, কিন্তু তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়, তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে সে জাদু করছিল। এরপর সেই হুজুর আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি। আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। প্রিয় লিসেনার্স, আবিদের দাদা 2019 সালের 21 জানুয়ারি উনি মারা গিয়েছেন। খুব রিনাউন্ড একজন পার্সন, যেহেতু উনি ইমামতি করতেন বেলায়েত হোসেন খান, চরগড়পাড়া গ্রামের। তো আবিদের দাদা মারা গেলেও আবিদের দাদি এখনো জীবিত আছেন। তিনিও এই ঘটনাটি খুব সুন্দর করে বলতে পারেন। অনেকেই তার কাছে এই গল্পটি শোনেন, তার নাতি নাতনিদের কাছে, পরিচিত অনেকের কাছে তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। তো আবিদ যেহেতু তার নাতি, তো সেভাবেই তিনি তার কাছ থেকে শুনে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। আশা করি প্রিয় লিসেনার্স আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ঘটনায় এবং ফিরে আসছি একটু পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ইউ ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম বহুত এফএম এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলো বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে। ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেওয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন, তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে। আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে। তখনও আমরা টের পাই নাই, বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা
2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। তো এরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা, তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখটা কচলালাম, চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম, স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল। রাসেল ভাই, এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কেউ কিছু কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোনো রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের ওই রড গুলা টং 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 করে কাঁপতে থাকে, টং 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 করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই, বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না, জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যে এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে বলতেই বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাবো। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম। আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হইল। তখন আমি রাসেল ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। তো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা ভূত এফএম-এর জন্য। প্রিয় লিসেনার, আজকের ঘটনাগুলো আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের মাঝে কার ঘটনা সব থেকে ভালো লাগে তার নামটি উল্লেখ করে দেবেন। আমি পরবর্তী এপিসোডে তারই ঘটনা সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলের মধ্যে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে সব থেকে ভয়ঙ্কর ঘটনা। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে আপনাদের মাঝে পাবলিশ করা হয়। তো দর্শক শ্রোতা, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা স্পেশাল ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে যাওয়ার জন্য। আমি একটি গল্প বলছি। এই গল্পটি আজ থেকে প্রায় 32 বছর আগের। জায়গাটা চট্টগ্রামের দক্ষিণ পাশে পাহাড়ি একটা গ্রাম, নাম হাড়িভাঙ্গা।
তখন গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না, সন্ধ্যা নামলেই কুয়াশা আর অন্ধকার একসাথে ঘিরে ফেলতো একটা পুরো এলাকা। গল্পটা শুরু হয় রহিম কাকার বয়স যখন মাত্র 13, সবই হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়েছেন। পরিবার তাকে জোর করেই পাঠিয়েছেন হোস্টেলে। একদিন বর্ষাকালীন সন্ধ্যায় রহিম কাকা মাগরিবের নামাজ পড়ে ফিরেছিলেন। হঠাৎ হোস্টেল থেকে 5 মিনিট দূরত্ব হাঁটলেই সে পুরনো শ্মশান, যদিও সেটি হিন্দুদের শ্মশান ছিল। এলাকাবাসী বলতো ওইখানে মাঝে মাঝে কিছু অদ্ভুত অদেখা ছায়া ঘোরাফেরা করে। সেদিন প্রচণ্ড বৃষ্টি এসেছিল। রহিম কাকা ছাতা ছাড়া হাঁটছিলেন, কাপড় চাপড় ভিজে একাকার। তখন শ্মশানের পাশে এসে পিছন হঠাৎই টের পান যেন কেউ তাকে লক্ষ্য করে তার পিছে পিছে হাঁটছে। কি কাঁপা কাঁপা গলায় কালেমা পড়তে পড়তে পিছনে তাকান, একটা অজগর সাপ দাঁড়িয়ে আছে। সাপটা অদ্ভুতভাবে চোখের দিকে তাকিয়েছিল, যেন কোনো কিছু বলতে যাচ্ছে। ভয় পেয়ে কাকা রাস্তা থেকে একটা কাঠ তুলে সাপটির দিকে ছুঁড়ে মারেন। সাপটা একটা কান্নার মতো আওয়াজ করে ছোপের ভিতরে মিলিয়ে যায়। সেই রাতে হোস্টেলে ফিরে এসে হালকা জ্বর নিয়ে শুয়ে পড়েন। রাত আনুমানিক 2টা বাজে ঘুম ভেঙে যায় প্রস্রাবের চাপে। টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে বসেন, কিন্তু হঠাৎই টের পান তিনি একা নন, সেখানে আরও কেউ আছে। ঠিক তখনই তার চোখে পড়ে টয়লেটের উপর ফাঁকা দেখা যাচ্ছে একটা বিভৎস মুখ। পুরো মাথাটাই যেন কেটে ফেলা হয়েছে, চুল টেনে টেনে ফ্লোরে পড়ে আছে, লালচে চোখ, যেন যে কোনো সময় রক্ত বের হয়ে যাবে। সেই মাথা রহিম কাকার চোখ রেখে লাগলো, তুই আমার শান্তি নষ্ট করেছিস, আমি তোকে আর ছাড়বো না। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে ওঠেন। অন্য ছাত্ররা ও হুজুর ছুটে আসেন। রহিম কাকা তখন এতটাই আতঙ্কে ছিলেন যে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। পরে সবাইকে বিস্তারিত বলেন, সাপ, শ্মশান, সেই ভয়ঙ্কর মাথা, সব কিছু। হুজুররা সঙ্গে সঙ্গে একটি হুজুরের তাবিজ পরিয়ে দেন। এরপর থেকেই রহিম কাকার পড়াশোনার আগ্রহ কমে যায়, হোস্টেল ছেড়ে বাড়ি চলে আসেন। বছর 4 পর রহিম কাকার বিয়ে ঠিক হয়ে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে পাকা কথা হয়ে গেছে, দিন তারিখ ঠিক। বিয়ের বাজার করতে তিনি শহরে যান, চট্টগ্রাম নগরীতে। সেখানে খুব বৃষ্টি হচ্ছিল। ফেরার পথে রাত হয়ে যায়। সড়ক ছিল কাদায় ভরা। একপাশে বয়ে যাওয়া খাল পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সাদা শাড়ি পরা এক মহিলা দূর থেকে হাঁটে আসতেছেন। ভেজা কাপড়, তার শরীরের গঠন স্পষ্ট, কিন্তু মুখটা যেন কোনোভাবে বিকৃত। যখন মহিলা তার খুব কাছে আসেন তখন মুখটা খুলে হাসেন। সেই হাসির শব্দ কাকার বুক কাঁপিয়ে দেয়। তিনি ভয় পেয়ে দ্রুত হেঁটে মহিলাকে অতিক্রম করে যাচ্ছিলেন। ঠিক তখনই মহিলাটা বলে ওঠে, ভেবেছিস আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি? এই কথা শুনেই রহিম কাকার গলা আটকে যায়, কিছু বলতে পারে না, পা কাঁপতে থাকে। হঠাৎই মনে হয় কেউ যেন গলা টিপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছেন না তিনি। কিছুক্ষণ পরেই জ্ঞান হারিয়ে ফেলেন। সেই রাতে রহিম কাকা নিখোঁজ হয়ে যায়। পরদিন বাজারের ব্যাগ পড়ে থাকা দেখে খালের পাশে, কিন্তু তার কোনো খোঁজ মিলে না। পরিবারের খোঁজাখুঁজি করতে করতে একেবারে দিশেহারা হয়ে যায়। থানায় খবর দেওয়া হয়, পত্রিকায় বিজ্ঞাপন ছাপানো হয়। 3 সপ্তাহ পর এক রাতে বাড়িতে দরজা ধাক্কার শব্দে সবাই ঘুম ভেঙেছিল। দরজা খুলে দেখে রহিম কাকা, তার ভেজা শরীর কাদায় ভর্তি, চোখ দুটো যেন অন্য মাত্রায় কাদা। দরজার সামনে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফেরালে পরিবারের সবাই জানতে চায় কি হয়েছিল তার সাথে। রহিম কাকা শুধু বলেন, আমি ফিরে আসিনি, আমাকে কেউ ছেড়ে দিয়েছে। অতঃপর আর কিছু বলেনি, আর কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি। আবারও বিয়ের প্রস্তুতি শুরু হয়, নতুন করে মেয়ে দেখা হয়, পছন্দ হয়। বিয়ের দিন নির্ধারণ হয় বর্ষার শেষ রাতে। এমন একটা অবস্থায় রহিম কাকা সিদ্ধান্ত নেয় এবার তিনি কোনোভাবেই বাড়ির বাইরে যাবেন না। বিয়ে না হওয়া আগ পর্যন্ত তিনি বাড়ির মধ্যে অবস্থান করবেন। তো পরবর্তী সময়ে এমন হয় যে রহিম কাকা বাহিরে যাওয়াটাকেই একটা তার অভিশাপ মনে করেন, ভয়ের একটা কাজ মনে করতে থাকেন।
কিন্তু তার যে শরীরের মাপ আছে, তার যে শরীর অনুযায়ী পাঞ্জাবি বানাতে হবে বা শেরওয়ানি নিতে হবে, সেই বিষয়টাকে মাথায় রেখে তিনি আবারও যান বাজার করতে। বাজার করে থেকে ফিরে এসে কোনো কারণে তিনি একটু একা হন। ঠিক তখনই সেই আবার সাদা শাড়ি পরা মুখ বিভৎস সেই মহিলাটি তাকে বলে, তুমি কি ভেবেছ আমাকে ছাড়া তুমি সুখে থাকবে? এবার তিনি আন্দাজ করতে পারছেন যে তার সামনে কিছু একটা হচ্ছে। তখন তিনি মাথা ঠান্ডা রেখে আর কাউকে কিছু না বলে সোজা বাড়িতে চলে আসেন এবং তিনি এই সব কথাগুলো বাড়ির সকল সদস্যকে যখন বোঝায় বা বলে, তখন সবাই একটু অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পরেও তারা সবাই মিলে একজন হুজুরকে ডাকা হয়। সেই হুজুর তাকে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান যে রহিম কাকার মাঝে 7টি জিনের বসবাস রয়েছে, আর এই 7টি জিনের মধ্যে একজন তাকে প্রচণ্ড ভালোবাসে, তাকে বিবাহ করতে চায়। কিন্তু রহিম কাকা তো সেই বিষয়টা কখনোই জানতে পারে না বা জানে না, এজন্যই বারবার তার বিয়া ভেঙে দিচ্ছিল সেই জিনেরা। হুজুরের মুখ থেকে এইরকম কথা শোনার পর রহিম কাকার আব্বু এবং আম্মু সেই হুজুরকে অনেক রিকোয়েস্ট করার পরে বলে যে আসলে আমার ছেলেকে এইটা ভালো করে দেন বা আমরা কীভাবে এটার থেকে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়টাকে আমাকে জানান। কিন্তু সেই মাওলানা বলেন যে আসলে এটা অনেক দীর্ঘ একটা প্রসেস, এটা করার জন্য আমাকে আরও কিছুদিন সময় লাগবে। তো দর্শক, আসলে তিনি এভাবেই লিখেছেন, আর বাকিটা সময় লেখেনি। উনি হয়তো দ্বিতীয় পার্টে সেই গল্পটি বলবেন। তো আমি আশা করব ভাই আপনি আপনার দ্বিতীয় পার্টটি আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমার কাছে ফাইনালি অনেক ভালো লাগছে। তারপর কি কাহিনী হলো সেটাও জানতে চাই, আমার দর্শকরাও কিন্তু সেটা জানতে চায়। তাই আপনি অবশ্যই আপনার আরও যদি লেখা থাকে এই গল্পটির, সেই লেখাগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমাদের দর্শকদের জন্য পাঠিয়ে দেবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।